শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1xBet পাওয়ার্ড বাই ইউইএম ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। আমার সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, তোমাকে আজকের আলোচনায় স্বাগত। গতকালের ম্যাচ নিয়ে আমরা আলোচনা করেছি এবং দর্শকদের থেকেও অনেক ফোন কলস পেয়েছি। গতকাল ম্যাচে আমরা দেখেছি পুনের যে ম্যাচ, অর্থাৎ চতুর্থ টি20 সিরিজ ভারত ইংল্যান্ডের মধ্যে, এবং সেখানে জয় করে ভারতের। তবে ভারতের জয় জয়কারের পরেও কিন্তু একটা বিতর্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না। কনকাশন সাবস্টিটিউট জানিয়ে এখনো পর্যন্ত বিতর্ক চলছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে জয়জ্যোতি, একটা বিষয় তোমাকে যে বিষয় প্রথমেই প্রশ্ন রাখবো, যেখানে আমরা দেখেছি শিবম দুবের জায়গায় হর্ষিত রানাকে রিপ্লেস করা হয়েছে, সেই জায়গায় এই যে কনকাশন সাবস্টিটিউট, এই বিষয়টা নিয়ে কি বলবে? এবং গতকাল সিরিজে ভারতের যে জয়, তবুও বিতর্ক একটা বিষয় পিছু ছাড়ছে না, এই সবটা বিষয় নিয়ে কি পর্যবেক্ষণ থাকছে তোমার? দেখো ভাস্বতী, কনকাশন সাবস্টিটিউটটা এমন একটা জায়গা, মানে কনকাশন পরিবর্ত হিসেবে এখানে শিবম দুবের জায়গায় এসছেন হর্ষিত রানা। হর্ষিত রানা, যদি আমি ফিগারটা বলছি, 4 ওভার 45 রান 0 উইকেট, এরকম ফিগার থাকতো কোনো বিতর্কই হতো না। কিন্তু ফিগারটা এমন জায়গায় চলে গেছে যে এই ম্যাচ নির্ধারক করে ফেলেছে তার স্পেল, মানে 3টি উইকেট তিনি নিয়েছেন, ভালো ভালো ব্যাটারদের তিনি আউট করেছেন। তাই এটাই বলার যে যখন হর্ষিত রানার ইনক্লুশনটা ম্যাচের রেজাল্টের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে দিয়েছে, তখন তো ইংল্যান্ড শিবির থেকে একটা প্রতিক্রিয়া আসবেই। এবং খুব স্বাভাবিকভাবেই জস বাটলার বলছেন যে একজন অলরাউন্ডারের সাবস্টিটিউট কি করে একজন পেসার হয়, মানে শিবম দুবে হচ্ছে অলরাউন্ডার, সেখানে সেই জায়গায় রমানদীপ সিং আসতে পারতেন, মানে সেই টাইপের ক্রিকেটার আসতে পারতেন। কিন্তু এক্ষেত্রে পুরোপুরি কিন্তু মানে ভারতের ক্ষেত্রে সাপে বর হয়েছে যে তারা হর্ষিত রানাকে সেকেন্ড হাফে খেলিয়েছেন কনকাশন সাবস্টিটিউট হিসেবে, আর এটাই ম্যাচ নির্ধারণ করে দিয়েছে। আমি একটু বলে দিই, আইসিসি যেটা রুল রয়েছে, আইসিসির 1-2-7-3 রুল অনুযায়ী একই রকম প্লেয়ারকে নামাতে হবে। যদি কোনো ক্রিকেটারের মাথায় লাগে, তাহলে তার পরিবর্তে ক্রিকেটার অবশ্যই তার পরিবর্তে হিসেবে কাউকে অবশ্যই নামানো যেতে পারে। তো সেক্ষেত্রে ম্যাচ রেফারির অ্যাপ্রুভাল প্রয়োজন। এক্ষেত্রেও কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছিলেন ভারতীয় ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ, এবং তারপরেই কিন্তু হর্ষিত রানাকে নামানো হয়। তবে বিতর্ক বাড়ছে, বিতর্ক এটা নিয়ে আরও বাড়বে, কারণ কালকের এই ম্যাচ নির্ধারক বলা ভালো, সিরিজ নির্ধারক, তুমি অলরেডি বললে যে চতুর্থ টি20 ম্যাচ জিতে সিরিজ জিতেছে ভারত, আর সিরিজটা জেতা সম্ভব হয়েছে হয়তো হর্ষিত রানার জন্যই। তিনি যেভাবে বোলিং করেছেন এবং যে জায়গায় বল রেখেছেন, তার ফলে কিন্তু ইংল্যান্ডের এই যে টার্গেটটা, মানে সামনে যে টার্গেটটা ছিল 181, সেটা কিন্তু তারা টপকাতে পারেননি। এবং একটা সময় মনে হচ্ছিল ভালো ব্যাটিং চলছিল ইংল্যান্ড ব্যাটারদের তরফ থেকে। হ্যারি ব্রুক দুর্দান্ত ব্যাটিং করছিলেন, ডাকেট ভালো একটা ইনিংস খেলার চেষ্টা করেছেন, তবে ওই যে মাঝে ছত্রভঙ্গ করে দেন এবং ছন্দহীন ইংল্যান্ড দেখা যায় হর্ষিত রানার জন্য। অবশ্যই রবি বিষ্ণু তার সঙ্গ দেন, তবে হর্ষিত রানা কোথাও যেন এলোমেলো করে দিয়েছেন সব কিছু ইংল্যান্ড ইনিংসের, আর যার জন্য এই বিতর্ক। জস বাটলার পরিষ্কার বলছেন যে একজন অলরাউন্ডারের পরিবর্তে কি করে একজন পেসার হয়, শিবম দুবেকে 25 মানে ঘন্টায় আরও 25 কিলোমিটার বাড়াতে হবে তার স্পিড, নয়তো হর্ষিত রানাকে আরও ভালো ব্যাটিং করতে হবে। এই দুই ক্রিকেটারের মধ্যে কিন্তু কোনো মিল নেই। যার মানে কনকাশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানা নেমেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা বিপরীতধর্মী প্রায় বলা যেতে পারে। তাই এটাই বলার যে বিতর্ক দানা বাঁধছে এবং বিতর্ক চরমে উঠছে বলা যেতে পারে। পঞ্চম টি20তে সেটার উত্তর, সেটার জবাব ইংল্যান্ড দেবে কিনা সেটা তো সময় বলবে। তবে এইটুকু বলা যেতেই পারে যে এই মুহূর্তে মাহল ভীষণ গরম, আর সিরিজ জয়ের পর একদম ইংল্যান্ড শিবিরের তরফ থেকে পরিষ্কার বার্তা এসছে যে যেটা করা হয়েছে, যে সাবস্টিটিউট হিসেবে যাকে নামানো হয়েছে শিবম দুবের পরিবর্তে, সেটা কিন্তু একেবারেই ঠিক হয়নি। আর ওটাই বলার, জস বাটলারের মুখ থেকে কিন্তু সেটাই শোনা গিয়েছে। তাই বিতর্ক চলছে, এবং কতদূর চলে সেটা আগামীতে আমরা অবশ্যই সেই দিকে নজর রাখবো। একদমই জয়জ্যোতি, অর্থাৎ শিবম দুবের জায়গায় হর্ষিত রানাকে আনা এবং এই রিপ্লেসমেন্ট জানিয়ে এখনো পর্যন্ত বিতর্ক পিছু ছাড়ছে না গতকালের ম্যাচ জয়ের পরেও। আর সেক্ষেত্রে বিতর্ক যেরকম চলছে, তবে কিছু পজিটিভও রয়েছে। গতকালের ম্যাচে কি কি পজিটিভ ছিল জয়জ্যোতি? দেখো, গতকালের ম্যাচে আমি পার্টিকুলারলি পজিটিভ বলছি না, সিরিজ থেকেই আমি পজিটিভ খোঁজার চেষ্টা করছি। এই সিরিজে এখনো পর্যন্ত মানে ভারত সিরিজ জিতে গিয়েছে 3-1 ব্যবধানে। ওয়াংখেড়ে নিয়ম রক্ষার ম্যাচ, অনেকগুলো অপশনস রয়েছে ভারতের সামনে যে
তারা পরীক্ষা নিরীক্ষা করতে পারে। কারণ আমরা জানি 2026-এ টি-20 বিশ্বকাপ, তার আগে ঘুরিয়ে ফিরিয়ে সব প্লেয়ারকে দেখে নেওয়া উচিত এবং সেটাই হবে অবশ্যই আগামী মানে টি-20-তে ওয়ানডেতে যেটা হতে চলেছে। তবে পজিটিভ বলতে গেলে বলতে হয় বরুণ চক্রবর্তী দুর্ধর্ষ বোলিং করছেন এবং মানে ধারাবাহিকতাটা কোন লেভেলে রাখা উচিত সেটা কিন্তু অবশ্যই শিখতে হবে বরুণ চক্রবর্তী থেকে। তার ডেলিভারি যে জায়গায় তিনি বল রেখেছেন, কখনো টার্ন হয়েছে, তবে লেংথ এমন জায়গায় রেখেছেন সেখান থেকে কিন্তু ব্যাটসম্যানরা পিক করতে পারেনি সঠিক সময় এবং উইকেট দিয়ে এসছেন। আরও একজনের নাম অবশ্যই নিতে হবে, সেটা হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা ইডেন গার্ডেন্সে দুর্দান্ত ব্যাটিং করেছেন। হ্যাঁ, কিছুটা অবশ্যই মাঝে মাঝে তিনি রান পান না, হয়তো শুরুটা ভালো করেন সেটাকে কনভার্ট করতে পারেন না, সেটা একটা সমস্যা রয়েছে। তিলক ভার্মা ভালো ব্যাটিং করেছেন চেন্নাইতে, আমরা দেখেছি তিলক ভার্মা দুর্ধর্ষ একটা ইনিংস খেলে মানে প্রায় ওয়ান ম্যান আর্মি হয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছে। আর এগুলো পজিটিভ দিক অবশ্যই, মানে বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা, তিলক ভার্মা এরা প্রত্যেকেই মানে কন্ট্রিবিউট করেছেন এবং রবি বিষ্ণুকে বারবার কিন্তু ব্যাক করে গিয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। গৌতম গম্ভীর বারবার ব্যাক করে গিয়েছেন। শেষ টি-20 ম্যাচটা দেখো, সেখানে কিন্তু রবি বিষ্ণু 3টি উইকেট নিয়েছেন। তাই ভরসা হারালে চলবে না, আস্থা হারালে চলবে না, এটা একদম স্পষ্টভাবে কিন্তু মানে বুঝিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর যে তুমি হয়তো প্রথম দুটো ম্যাচে ভালো খেলছো না, কিন্তু আমার ব্যাকিং থাকবে। আর সেটার ফলস্বরূপ রবি বিষ্ণুই দেখো গতকালের ম্যাচে 3টি উইকেট নিয়েছেন এবং ক্রুশিয়াল 3টি উইকেটে নিয়েছেন। এগুলো পজিটিভ। আর নেগেটিভের কথাও একটু বলতে হবে, কারণ সিরিজ যতই জিতুক ভারত, কিছু নেগেটিভস তো অবশ্যই রয়েছে। সঞ্জু স্যামসনের কথা বলবো। সঞ্জু স্যামসন যিনি যথেষ্ট ভালো ব্যাটার, তবে সঞ্জু স্যামসনের কথা বলতে গেলে বলতে হয় শর্ট বলে, শর্ট অফ লেন্থ ডেলিভারিতে তার একটা সমস্যা কিন্তু রয়ে গিয়েছে এবং কোথাও যেন বারবার ইংল্যান্ড বোলাররা তাকে ট্র্যাপড করেছেন। গতকালের ম্যাচেও কিন্তু সেই একই রকম দৃশ্য দেখা গিয়েছে। এই শর্ট বল থেকে বেরিয়ে আসতে হবে। তিলক ভার্মা যে পন্থাটা নিয়েছিলেন গত আইপিএলে, তারও সমস্যা হচ্ছিল শর্ট বল খেলতে। তারপর কিন্তু আমরা দেখি ম্যাসিভ ট্রান্সফরমেশন চেন্নাইতে, যেভাবে তিনি জোফ্রে আর্চারকে মাঠের চারধারে মারছিলেন এবং সেই শর্ট অফ লেন্থ ডেলিভারিকে স্ম্যাশ করছিলেন, সেটা দুর্ধর্ষ। আরও একটা বিষয় বলার, সূর্যকুমার যাদব, সূর্যের তেজ দেখা যাচ্ছে না এখনো। ওয়াংখেড়েতে কি সূর্যের তেজ দেখা যাবে? এটা অবশ্যই আমরা তাকিয়ে থাকবো অবশ্যই সেই দিকে। আর পজিটিভ দিকের মধ্যে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা অবশ্যই মেনশন করতে হবে, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। প্রথম দুটো ম্যাচে তিনি রান পাচ্ছিলেন না এবং গতকালের ম্যাচে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত, মানে যে ধরনের তিনি ব্যাটিং করছেন টি-20-তে, মনে হচ্ছে যেন শিল্পী তার ক্যানভাসে চিত্র অঙ্কন করছেন এবং সেটা দেখে সবাই মোহিত হচ্ছেন। যে ধরনের শট খেলছেন, নো লুক শট এবং আনঅর্থোডক্স আপার কাট খেলেছেন কালকে, মন ভরে যায়। যারা ক্রিকেট প্রেমী তারা বহু মাইল পথ হেঁটে আসতে পারেন এই ধরনের ব্যাটিং দেখার জন্য, যেটা হার্দিক পান্ডিয়া গতকাল করেছেন। সেটাই বলা যে প্রথম দুটি ম্যাচে তিনি ব্যর্থ, তবে তারপরে কিন্তু তিনি গিয়ার শিফট করেছেন এবং দুর্ধর্ষ ব্যাটিং হার্দিক পান্ডিয়ার তরফ থেকে। শিবম দুবে গতকাল সুযোগ পেয়েছিলেন এবং শিবম দুবেও কিন্তু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন। তিনি স্পিন ব্যাশার, আমরা জানি আইপিএলে বহু ম্যাচ দুর্ধর্ষভাবে খেলে জিতিয়েছেন। কালকেও কিন্তু একটা ইউজফুল কন্ট্রিবিউশন, 53 রানের একটা কন্ট্রিবিউশন শিবম দুবের তরফ থেকে এসছে। তাই পজিটিভ অনেক রয়েছে। নেগেটিভগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো যদি রেকটিফাই হয়ে যায়, রিপেয়ারিং হয়ে যায়, তাহলে সমস্যা হবে না 2026 টি-20 স্কোয়াড সিলেক্ট করতে। আরও বেশ কিছু ক্রিকেটাররা লাইনে রয়েছেন অবশ্যই, তবে সঞ্জু স্যামসন অবশ্যই কনসার্ন। তিনি এর আগে 17 রান পেয়েছেন ঠিকই, তবে ধারাবাহিকতার একটা বড় রকম কিন্তু অভাব রয়েছে। আর নাম্বার 2 পয়েন্ট হচ্ছে সূর্যকুমার যাদব, সূর্যের তেজ অবশ্যই দেখাতে হবে। আশা রাখবো মুম্বাইয়ের ওয়াংখেড়েতে, এই মায়ানগরীতে তিনি তার তেজ দেখাবেন। আর অপরদিকে যদি দেখি মোহাম্মদ শামি, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়, মোহাম্মদ শামি কতটা ফিট রয়েছেন। আশা করব যে মোহাম্মদ শামিকে সুযোগ দেওয়া হবে শেষ টি-20 ম্যাচে। আদারওয়াইজ সবকিছু ঠিকঠাক। ভারত সিরিজ জিতেছে, বর্ডার গাভাস্কর সিরিজ হারের পর টি-20 ফরম্যাটে ভারতের সিরিজ জয়, একটা সাই অফ রিলিফ অবশ্যই ভারতীয় দলের জন্য। একদমই জয়জ্যোতি, অর্থাৎ আমরা দেখেছিলাম যে ভারত ইংল্যান্ড টি-20 সিরিজের প্রথম ম্যাচে ইডেনে যখন হয়েছিল, বরুণ চক্রবর্তীর দুর্ধর্ষ পারফরমেন্স এবং বেশ কয়েকজন ক্রিকেটারের নাম তুমি যাদের বললে, এবং তাদের পারফরমেন্সও কিন্তু গতকালে আগামীকালের যে ম্যাচ, সেই জায়গা থেকে একটা বিষয়, ওয়াংখেড়েতে আগামীকালের যে পঞ্চম ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের পর ওয়ানডে সিরিজ রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, আগামীকালের ম্যাচে দলে কি পরিবর্তন হতে চলেছে?
দলের পরিবর্তন তো অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব, তবে আমার মনে হচ্ছে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে জয়জ্যোতি, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইছিলাম, ওয়াংখেড়েতে আগামীকালের যে ম্যাচ রয়েছে, পঞ্চম ম্যাচ, সেখানে ইন্ডিয়া টি-20 ইন্ডিয়া যে টিম রয়েছে সেই দলে কি কি পরিবর্তন হতে পারে? দেখো, যেহেতু ভারত সিরিজ জিতে গিয়েছে, সেক্ষেত্রে যেটা আমি প্রথমেই বললাম যে আহ, পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই খুব বেশি ম্যাচ তো নেই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। যতগুলো ম্যাচ ভারতীয় দল পাবে, মানে টিম ইন্ডিয়া হিসেবে যারা খেলছে না, মানে মানে যেসব ক্রিকেটাররা টিম ইন্ডিয়া স্কোয়াডে রয়েছেন, তারা অবশ্যই চাইবেন তাদের সেরাটা দিতে, এবং একই সঙ্গে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কও কিন্তু চাইছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া। মোহাম্মদ শামির কথা একটু আগেই বলছিলাম, মোহাম্মদ শামি খুব সম্ভবত কামব্যাক করতে চলেছেন। মর্নিং মর্কেল গতকাল সাংবাদিক সম্মেলন করেন ম্যাচের পর, এবং তিনি বলছেন যে মোহাম্মদ শামি ভালো বোলিং করছেন, ঠিক জায়গায় বল রাখছেন, তিনি যে ফিরে এসেছেন এটাই বড় ব্যাপার, এবং তার যা টিপস সেটা জুনিয়র বোলারদের আরও সমৃদ্ধ করবে ইন ফিউচার, এটা আশা রাখি। এবং মর্নিং মর্কেলের কথা বা গতকালের যে প্রেস কনফারেন্স, পুনেতে শেষ রাতে যে প্রেস কনফারেন্স তিনি করেন, সেখানে সেই প্রেস কনফারেন্স থেকে এটা স্পষ্ট যে মোহাম্মদ শামিকে হয়তো সেই ফিফথ টি-20তে সুযোগ দেওয়া হতে পারে। তাই মোহাম্মদ শামি একটা অবশ্যই চয়েস রয়েছে। অন্যান্য ক্রিকেটারদের মধ্যে হর্ষিত রানাকে কি নেওয়া হবে সেটা দেখা যাক। আর্শদীপকে বসিয়ে কি আরেকবার সুযোগ দেওয়া হতে পারে হর্ষিত রানাকে? কারণ আর্শদীপ অলরেডি টেস্টেড, সেটা আমরা জানি আর্শদীপ কী ধরনের বোলিং করতে পারেন। বরুণ চক্রবর্তী কে কি বিশ্রাম দেওয়া হতে পারে? মনে হয় না, কারণ বরুণ চক্রবর্তী যে ফর্মে রয়েছেন তাকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে হয় না। বেশ কিছু পরিবর্তন কিন্তু হলেও হতে পারে, তবে শেষ টি-20 ম্যাচটাও ভারত জিততে চাইবে, কারণ জয় সব সময় কিন্তু একটা আলাদা রকম সেলিব্রেশন নিয়ে আসে, এবং একই সঙ্গে যদি হারে তাহলে কোথায় লুফলস হচ্ছে সেটাও কিন্তু অনেকটা সেই হার পথপ্রদর্শক হয়ে দেখায়। তাই ইন্টারেস্টিং হবে দেখার যে কি দল নিয়ে নামছে ভারতীয় দল। তবে একটা কথা একদম পরিষ্কার হচ্ছে, মানে মোটামুটি আমরা বলে দিতেই পারি, হয়তো আরও একবার মোহাম্মদ শামিকে আমরা দেখতে পারি, কারণ সামনে আমরা জানি ভাষ্যটি যে ওয়ানডে সিরিজ রয়েছে, 6ই ফেব্রুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সেখানে গ্রাউন্ড জিরো রিপোর্টিং দেখার জন্য অবশ্যই কলকাতা টিভিতে, কলকাতা টিভি অনলাইনে, স্টেডিয়াম বুলেটিনে চোখ রাখতে হবে। কলকাতা টিভি থাকছে অবশ্যই, গ্রাউন্ড জিরো রিপোর্টিং আপনারা দেখতে পাবেন। আর যেটা বলার যে ওডিআই সিরিজ শুরু হচ্ছে, সেখানে তো মোহাম্মদ শামিকে টেস্ট করাই হবে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মোহাম্মদ শামিকে দেখে নিতে চাইবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। তাই মোহাম্মদ শামিকে এই টি-20 ম্যাচটাও হয়তো খেলতে দেওয়া হতে পারে। এই একটা পরিবর্তন চোখে পড়ছে এখনো পর্যন্ত। যদি আজকে সন্ধ্যাবেলায় তুমি জিজ্ঞেস করো, যদি আগামীকাল সকালে কিছু রেডিক্যাল কিছু পরিবর্তন না হয়। একদমই, আগামীকালের ম্যাচের দিকে নজর আমাদের থাকবে। তবে এবার একটু রঞ্জি ট্রফির দিকে আসি। বাংলার রঞ্জি ট্রফি জয় এবং পাশাপাশি ঋদ্ধিমান সাহার অবসর, এবং ঋদ্ধিমান সাহা তিনি অবসরের আগেই জানিয়েছিলেন যে তিনি ঘরোয়া ক্রিকেটেও খেলবেন না। তার জীবনের পরবর্তী ইনিংস ঋদ্ধিমান সাহার কি হতে চলেছে? এটা তো ঋদ্ধিমান সাহাই বলতে পারেন, যে আমরা কি ঋদ্ধিমান সাহাকে পরবর্তীতে কোচ হিসেবে দেখব, নাকি অন্য কোনো ভূমিকায় ঋদ্ধিমান সাহাকে দেখব। সত্যি খারাপ লাগছে একটা কথা ভেবে, যে ঋদ্ধিমান সাহা যিনি এত সার্ভ করেছেন ভারতীয় ক্রিকেট বা বাংলার ক্রিকেটকে, 2007 সাল থেকে খেলছেন 122টি, যদি আমি খুব ভুল না হই, তার প্রথম শ্রেণীর ম্যাচ। আর মাঝে একটু অভিমান করে অন্য রাজ্যেও চলে গিয়েছিলেন, আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে। ঋদ্ধিমান সাহা অবশ্যই মানে ভারতীয় ক্রিকেটে যেমন সার্ভ করেছেন, তবে এটাও বলার যে মহেন্দ্র সিং ধোনি, মানে এই নামটা এতটাই বড়, মানে এটার ছায়ায় সব সময় থেকে গিয়েছেন ঋদ্ধিমান সাহা। যদি এই সময়টায় তিনি না খেলতেন, যদি 90s খেলতেন, তিনি কিন্তু ভারতের সর্বশ্রেষ্ঠ উইকেট কিপার হিসেবে বিবেচিত হতেন। এখনও আমরা বলি যে ভারতের সর্বশ্রেষ্ঠ উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। সৈয়দ কিরমানির এর আগে আমি যতবার ইন্টারভিউ নিয়েছি, তিনি কিন্তু সবসময় ঋদ্ধিমান সাহাকে এগিয়ে রেখেছেন। এটাও একটা বড় প্রাপ্তি ঋদ্ধিমান সাহার। আগামীতে তিনি কি করবেন সেটা ঋদ্ধিমান সাহা নিজেই ডিসাইড করবেন। তবে আমাদের অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল ঋদ্ধিমান সাহাকে। তবে ভালো খবর এটাই যে ঋদ্ধি তার শেষ ম্যাচে জয় দেখলো এবং বড় ব্যবধানে পাঞ্জাবকে পরাজিত করলো। এক্ষেত্রে বাংলা এক ইনিংস 13 রানে বাংলা হারায় এক্ষেত্রে পাঞ্জাবকে, এবং ম্যাচের নায়ক সুরজ সিন্ধু জয়সওয়াল, এই ক্রিকেটার গতবারের থেকেই মানে প্রভাব ফেলেছেন। আর এটাই বলার যে
সুরাজ সিন্ধু জয়সওয়াল নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ১৭ রান করেছেন এবং বাংলাকে জিতিয়েছেন। তবে ভাস্বতী ৭ ম্যাচে ২১ পয়েন্ট বাংলার কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়া হলো না, মানে কোয়ার্টার ফাইনালে বাংলা যেতে পারেনি। তার উপরে কেরল এবং অবশ্যই হরিয়ানা রয়েছে, তারা কিন্তু এগিয়ে গিয়েছে। এটাই খারাপ খবর বাংলার জন্য যে বাংলা পরবর্তী রাউন্ডে পৌঁছাতে পারলো না। তবে ঋদ্ধির শেষ ম্যাচে বাংলা জয় পেল এবং লক্ষ্মীরতন শুক্লা থেকে প্রত্যেকে, মানে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় প্রত্যেকে কিন্তু সংবর্ধনা দিয়েছে ঋদ্ধিমান সাহাকে এবং আবেগঘন এক গধূলি বেলা আজ সাক্ষী থাকলো ইডেন গার্ডেন্স ঋদ্ধিমান সাহাকে কেন্দ্র করে। একদমই যদি আলোচনায় ফিরছি, তবে সময় এখন একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আরো আলোচনায় আসবো। তবে জয়জ্যোতি, যে বিষয়ে আমরা দেখছি যে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে ইমরান খানের এনক্লোজারকে সরিয়ে দেওয়া হয়েছে, কেন, ঠিক কি কারণে এমনটা? দেখো, ইমরান খান মানে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট আইকন পাকিস্তানের। 1992 ওয়ার্ল্ড কাপ ফাইনাল এখনো পর্যন্ত, মানে যত ফাইনাল দেখেছি, টসের সেই মুহূর্তটা কিন্তু সবসময় মনে থাকবে। ইমরান খান যাচ্ছেন টাইগার লাগানো টি শার্ট পরে, এবং যাতে সেই বাঘের মতো পারফরমেন্স দিতে পারে প্লেয়াররা, একটা যেন বার্তা দিয়েছিলেন সেই সময় টসের সময় ইমরান খান। তাই ইমরান খানকে স্যালুট করতেই হবে, কিছু করার নেই, ক্রিকেটার হিসেবে দুর্ধর্ষ। আর তার ক্যাপ্টেন্সিতে 1992 মানে ওয়ার্ল্ড কাপ পাকিস্তান জেতে, তারপর অনেক রকম জল গড়ায়। পাকিস্তানের প্রধানমন্ত্রীও হন ইমরান খান, এখন এই মুহূর্তে জেলে রয়েছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং পাকিস্তানের এই মুহূর্তে যারা শাসক গোষ্ঠী তারা কিন্তু ইমরান বিরোধী। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জানি, তুমি এর আগে বলেছিলে যে 19শে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। তার আগে কি ইমরান খানের এনক্লোজারটা রাখতে চাইছে না? পিসিবি তরফ থেকে আমরা যা খোঁজ নিচ্ছি, মানে যা খবর পাচ্ছি, পিসিবির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই গদ্দাফি স্টেডিয়ামটা রেনোভেট করা হচ্ছে, মানে সংস্কার করা হচ্ছে, সেই জন্য নাকি এনক্লোজারটা সরিয়ে নেওয়া হয়েছে, পরে আবার যেখানে ছিল সেখানেই রেখে দেওয়া হবে। তবে এটা তো কথার কথা, এটা পোশাকি অ্যান্সার। এর ভিতরেও মনে হচ্ছে কোনো না কোনো পলিটিক্স লুকিয়ে রয়েছে। সব কিছু পরিষ্কার হয়ে যাবে রেনোভেশনের দিন, মানে 7ই ফেব্রুয়ারি। আমরা জানি রেনোভেটেড গদ্দাফি, এই গদ্দাফি ইতিহাস সাংঘাতিক। আমরা জানি 1996 ওয়ার্ল্ড কাপ ফাইনাল এই গাদ্দাফিতে হয়েছিল, এবং এই গাদ্দাফিতে যদি ইমরান খানের সেই এনক্লোজারটা আর না দেখা যায়, তাহলে এটা সত্যিই দুঃখজনক ক্রিকেট অনুরাগী হিসেবে। পলিটিক্যাল অপিনিয়ন, মতাদর্শ এক এক রকম, মানে এক একজনের এক এক রকম থাকতে পারে, সেটাকে দূরে রেখে যদি ক্রিকেটটাকে ফোকাস করি, ইমরান খান অবশ্যই, ইমরান খান ছাড়া পাকিস্তান ক্রিকেট হতে পারে না। জাস্ট এর আগে যখন ওয়ার্ল্ড কাপের সময় ভাস্বতী 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছিল, পাকিস্তানের যারা জার্নালিস্ট এসেছিলেন, মসজিদ আলী ভাট্টি, আমি নাম করেই বলছি, তার সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। তিনি পরিষ্কার বলেছেন যে ইমরান খানের মতো অধিনায়ক পাকিস্তানে আর জন্মাবে না। অনেক অধিনায়ক এসছে আমরা দেখেছি এর আগে, এরপর আমির সোহেলকে দেখেছি, ওয়াসিম আকরামকে দেখেছি, ওয়াসিম আকরাম দুর্ধর্ষ বোলার, ওয়াকার ইউনুসকে দেখেছি। তবে ইমরান খানই, তাই তার এনক্লোজার সরানো যায় না। যেটা পিসিবি বলছে যে সংস্কারের জন্য সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে, আবার সংস্কার হয়ে গেলে ইমরান খানের সেই এনক্লোজারটা নিয়ে আসা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এরকম অনেক কথা বলে, যেটা নাকি কোনো বেস নেই। তো যাই হোক, এটা যদি সত্য হয় তাহলে খুব ভালো, আর যদি না হয় তাহলে এটা সত্যি খুব আনফর্চুনেট, দুঃখজনক। আর এটাই বলার যে এর আগেও পাকিস্তান তাদের ক্রিকেট নিয়ে একটা ভিডিও করছিল, সেখানেও ইমরান খানের ছবি দেওয়া হয়নি। সেটা নিয়ে ওয়াসিম আকরাম প্রচণ্ড ক্ষেপে গিয়েছিলেন এবং একদম এক হাত নিয়েছিলেন। তাই এটাই বলা যে এটা কাম্য নয়, ক্রিকেটটাকে ক্রিকেটের মধ্যেই রাখা উচিত, আর পলিটিক্যাল জিনিসটাকে, রাজনৈতিক জিনিসটাকে, সেটা মাঠের বাইরেই রাখা উচিত। তাই আশা রাখবো যে ইমরান খানের এনক্লোজারটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে গদ্দাফিতে। একদমই ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।